এখন আপনারা ৫ মিনিট নিজেরা আলোচনা করেন। ৫ মিনিট টাইম নিজেরা আলোচনা করেন। এতক্ষণ কত ক্লাস? প্রিভিয়াস কোন ক্লাস? মেকআপ বেশি করে ইউএসএ ইউকে ওরা কম করে কম করে এখানে একটা সার্ভিস করে কিন্তু ওদের এজন্য উপরে কি অন করে দিয়া হবে ওখানে যদি কি খাবে কারণ পাশে আপনি লো হাই এরকম কি খাবে কম কালকে রাতে বলছি কালকে রাতে বলছিলাম চারটা কোর্স দেখতেছি যে না কেজিএসটা উঠতেছে না মানে বুঝতেছি না কিওয়ার্ডটা দেখে আমি এখান থেকে কিওয়ার্ডটা আজকে ভিডিও এখান থেকে ডিজাইন করা আপনি বলছেন এখান থেকে কিওয়ার্ড আপনি সিলেক্ট করে তারপর আপনি সেটা বসান তখন দেখবেন যে এখানে সার্চ হয়ে যাবে আল্লাহর নির্ণয় করার যে সেন্সটা সেটা হারিয়ে যায় তখন আর কোনো খাবার দেশ
কি নিয়ে রিসার্চ করতেছে? রিসার্চ করতেছে কালার ব্লাইন্ড নিয়ে। এখানে যাবে কান্ট্রি সিলেক্ট করতে বাকি মানে ইয়ে ঠিক আছে, সূত্রগুলো ঠিক আছে, বাকি বললাম না আপনি কিওয়ার্ড কয়টা দিয়েছেন? 10টা লোক ধরে
দুইটা সিলেক্টেড কিওয়ার্ড। এই দুইটার মধ্যে আপনি লিখতে পারবেন না 10টার মধ্যে দুইটা সিলেক্টেড আর বাকিগুলো সিলেক্টেড না। বাকিগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। কারণ কি? কারণ সেগুলো অল ইন টাইটেল বেশি। বুঝছেন? কোনো কনফিউশন আছে? আপনি বুঝছেন? এটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। রেজাল্টটা দেখেন, রেজাল্টটা নিয়ে অ্যানালাইজ করেন, তাহলে বুঝতে পারবেন। স্যার এডি যখন 0 আসে 0 আসে ফিরে আসলে সমস্যা নেই, কেজি আর দেখবো। কেজি কত ছিল না 3.46 তাহলে তো এটা বাদ। কেডিটা তো বসাটা আছে স্যার ভিপিএন দিয়ে কি সব ক্লাসে করতেছেন? টাকা একটু ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন তিনটাই করতেছেন? ভিপিএন দিয়ে পিছনে আপু বুঝতেছেন? কতটুকু বুঝেছেন? এই যে পর্যন্ত বুঝেছেন? মাশাআল্লাহ, অনেক কিছু বুঝেছেন, সমস্যা নেই। আর কিডিটা বের করবো কিভাবে? কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার লিখে সার্চ দিলে আমরা এখানে পাওয়া যায়। বিভিন্ন জায়গায় যে কোনো একটা জায়গায় চেক দিলে আমরা পাবো। ঠিক আছে? কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার লিখে সার্চ দিলে আমরা কিডিটা বের করতে পারবো। তবে আমরা যখন ধরেন কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন নির্দিষ্ট কিছু টুলস আছে, সেই টুলসগুলো কিনতে পাওয়া যায়, শেয়ার টুলস। হ্যাঁ, 300 টাকা 400 টাকা 1 মাসের জন্য পাওয়া যায়। বা হচ্ছে দেখা গেছে যে আরো ভালো। একটু বসেন ভাইয়া, একটু বসেন, ক্লাসের মধ্যে ডিস্টার্ব করেন না, বসেন। আপনি সাইদ স্যারের সাথে কথা বলেন। সেমরাশ কিছু টুলস আছে, সেমরাশ, আহরাবস, এই ধরনের কিছু টুলস আছে, এসি র্যাঙ্কিং, এই ধরনের কিছু টুলস আছে, যে টুলসগুলো দিয়ে আমরা মূলত বের করতে পারি। কি বের করতে পারি? কেডি বের করতে পারবো, বা আমরা পুরো জিনিসটাই বের করতে পারবো। সার্চ ভলিউম বের করতে পারবো, কেডিও বের করতে পারবো। দুইটা জিনিস আমরা এক জায়গা থেকেই পাবো। দুটো জিনিস আমরা এক জায়গা থেকেই পাবো। সেমরাশ বিভিন্ন টুলস। যখন আমরা কোনো স্পেসিফিক কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন আসলে আমার লং প্রসেস দেওয়ার টাইম থাকবে না। হ্যাঁ, কারণ একটা প্রজেক্টের করতে গেলে প্ল্যানিং এর বিষয় থাকে। প্ল্যানিং থেকে শুরু করে কিভাবে আমরা শুরু করতে পারি। আমরা যদি এক জায়গায় সময়টা ইনভেস্ট করি, তখন অন্য জায়গায় গিয়ে আমরা সময়টা পাবো না। তখন কি করতে হয় যে একটা টুলস ইউজ করে সহজ করে নিয়ে আসতে হয়, কাজটাকে সহজ ইজি করে নিয়ে আসতে হয়, যাতে করে আমি কম সময়ে কাজটাকে সাবমিট করতে পারি, যাতে করে আমরা কম সময়ে কাজটাকে সাবমিট করতে পারি। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসি, আজকে পড়াতে আসি। পড়াইলাম তো না কিছু। মাত্র আচ্ছা, 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 এখন আসে কি ব্যাকলিং। কি ব্যাকলিং? ব্যাকলিং পড়াছিলাম, তারপর আবার একটু ধারণা দিই। হোয়াট ইজ ব্যাকলিং? ব্যাকলিং কি? লিংক মানে কি? প্রথমত লিংক মানে কি? সংযুক্ত করা বা হওয়া। একজন আরেকজনের সাথে সংযুক্ত হয়, বা একটা ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইটের সাথে সংযুক্ত হয়। কেন? ভিজিটরের জন্য। কিসের জন্য? ভিজিটরের জন্য। এবং এই ব্যাকলিংকের কারণে আমার কি হয়? ডিএপিএ বাড়ে। কি বাড়ে? ডিএপিএ, ডোমেন অথরিটি, মানে ডোমেন রেটিং। কি বাড়ে? ডোমেন রেটিং বাড়ে, পেজ রেটিং বাড়ে। কি বাড়ে? পেজ রেটিং বাড়ে আর ডোমেন রেটিং বাড়ে। এখন এই দুইটা বাড়লে কি হয়? এই দুইটা একটা ফ্যাক্ট গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে। এই দুইটাও একটা ফ্যাক্ট গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে। কথা বুঝছেন? আচ্ছা, এজন্য
এখন লিঙ্কটা কি, লিঙ্কটা হচ্ছে যে একটা আরেকটার সাথে সংযুক্ত হয়েছে। এখন সংযুক্ত হওয়ার কারণে আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি ব্যাকলিঙ্ক, সেটা হচ্ছে কি ব্যাকলিঙ্ক। এখন ব্যাকলিঙ্কের কিছু প্রকারভেদ আছে। প্রথম দুই প্রকার নাম কি, ইন্টারনাল এক্সটার্নাল। ইন্টারনাল এক্সটার্নাল প্রথম দুই প্রকার কি, ইন্টারনাল ব্যাকলিঙ্ক, এক্সটার্নাল ব্যাকলিঙ্ক। ইন্টারনাল ব্যাকলিঙ্ক, এক্সটার্নাল ব্যাকলিঙ্ক, এটা হচ্ছে প্রথম দুই প্রকার। সেকেন্ড দুই প্রকারের নাম কি, ডু ফলো নো ফলো। ডু ফলো নো ফলো। ডু ফলো নো ফলো। ডু ফলো নো ফলো, মনে থাকবে? আচ্ছা, লাস্ট দুই প্রকার ইনবাউন্ড আউটবাউন্ড। ইনবাউন্ড আউটবাউন্ড। আচ্ছা, এখন এইগুলো এক্সপ্লেইন করতে পারবেন? হ্যাঁ, বলো, এক্সপ্লেইন করো। স্যার ইন্টারনাল ব্যাংকিং মানে স্যার কোনো ওয়েবসাইটই নিজস্ব ওয়েবসাইটই থাকা, যেমন স্যার ফেসবুকে যেমন স্যার কোনো রিলসে ঢুকা দেখা এ ধরনের। আর এক্সটার্নাল ব্যাংকিং মানে স্যার মনে করেন স্যার আপনি ইউটিউবে আছেন, কোনো লিঙ্কে ক্লিক করলেন স্যার, হয়তো আপনি গুগল বন্ধ কোনো ওয়েবসাইটে চলে গেলেন, এটা এক্সটার্নাল। আচ্ছা, গুড। বসেন, আরেকটু সহজ ভাষায় বুঝাই। আর ও যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে, ধরেন আপনি এরকম একটা পেজে আছেন অথবা এরকম একটা ওয়েবসাইটে আছেন, ধরেন প্রথম আলো। নাম কি? প্রথম আলো। প্রথম আলোর মধ্যে আমরা যখন দেখি তখন হোম পেজটা আসে। এখন এইটার মধ্যে তো অনেকগুলো আছে, ক্রাইম রিপোর্টার আছে, তারপর হচ্ছে খেলার খবর আছে, বিভিন্ন টাইপসের আছে। ধরেন আমি খেলার খবর জানতে গেলাম, কি বললাম, বাংলাদেশের গতকালকে খেলার খবর কি জানতে গেলাম, ক্লিক করলাম, আমার হোম পেজ থেকে খেলার পেজে চলে গেলাম না? এটা হচ্ছে কি এক পেজ থেকে আরেক পেজে যাওয়া। কিন্তু আমার মেইন সাইটের কি কোনো পরিবর্তন হয়েছে? মেইন সাইটের কোনো পরিবর্তন হয়েছে? আমি কি প্রথম আলো থেকে বের হয়ে গেছি? পিছনে নাম যেন কি আপু? আলিফা? আলিফিয়া। আচ্ছা, সহজ নাম কি? পলক। আচ্ছা, পলক কি হচ্ছে ওই ইন্টারনেট বন্ধ করে দিত? আপনি ইন্টারনেট বন্ধ করে দিবেন? আর ইন্টারনেট বন্ধ করেন না, পরে কিন্তু ক্লাসে সমস্যা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, নামের অর্থ কি? ইয়েস, চোখের পলক। আচ্ছা, আলিফিয়া। ওকে, ঠিক আছে। পলক না? আচ্ছা, আপনারা কি যেন কোশ্চেন করতে চাইছিলেন, ভুলে গেছি। বুঝতে পারছেন কি না? আচ্ছা, ইন্টারনাল এক্সটার্নাল কি বুঝছেন? কি বলেন তো? কোন একটা পেজের থেকে হচ্ছে ওখানে যদি লিংক অ্যাড করা থাকে অন্য যেমন ইউটিউব, ফেসবুকে, ওটাতে যদি আমরা ক্লিক করে চলে যাই তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল। যদি ক্লিক করে চলে যাই কোথায় চলে যাব? কোথা থেকে কোথায় চলে যাব? এটা খবরের পেজ যদি থাকে, পেজ যদি থাকে, ওটার মধ্যে যদি কোনো খেলার খবরের লিংক যদি দেওয়া থাকে ইউটিউবে, তো ওটাতে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে গেলাম, কোথা থেকে গেছি? পেপারের প্রথম আলোর পেজ থেকে। ঠিক আছে, এটা হচ্ছে কি, এই যে বললেন এটা কি? এক্সটার্নাল। ইন্টারনাল কি? ইন্টারনাল কোনটা? ইন্টারনালটা মনে নেই। এক্সটার্নাল মানে কি বাইরে যাওয়া। ইন্টারনাল মানে কি? ইন্টারনাল আমরা যে মাঝে মধ্যে বলি না, ধরেন আপনার ফ্রেন্ডকে বলেন এটা আমার ইন্টারনাল প্রবলেম, এটার মধ্যে ইন্টারফেয়ার করবা না, নাকি? ইন্টারনাল প্রবলেম ইন্টারফেয়ার করা নিষেধ। যে ইন্টারনাল প্রবলেম মানে কি বিতর্কগত সমস্যা, তাই না? বিতর্কগত সমস্যা বা ইন্টারনাল ফ্যামিলি ম্যাটার, এটা আপনারা না জয়েন করাটাই বেটার, মানে এখানে না এন্ট্রি করাটাই বেটার। বলি না ইন্টারনাল মানে কি বোঝাচ্ছে তাহলে? ইন্টারনাল মানে হচ্ছে যেটা অন্য কেউ এখানে আসতে পারবে না, যেটা থেকে কোথাও কোনো তথ্য বা ইনফরমেশন লিক হয় না, ঠিক আছে? এখন এটা যদি সহজ ভাষায় বলেন, আপনার ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে যাওয়া। আপনার ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে যাওয়া, কিন্তু আপনার ওয়েবসাইটটা পরিবর্তন হবে না। আপনার ওয়েবসাইটটা কোনো পরিবর্তন হবে না, সেটাই ইন্টারনাল লিঙ্ক। যে লিঙ্কে ক্লিক করলে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, কিন্তু আমার জায়গার কোনো পরিবর্তন, মেইন জায়গার কোনো পরিবর্তন হচ্ছে না, সেটাই কি ইন্টারনাল ব্যাকলিঙ্ক। ধরেন
আপনি আপনার বাসা কোন জায়গায়? শঙ্কর শঙ্কর। আপনার বাসা? রায়বাগ রায়ের বাজার। রায়ের বাজার, রায়বাগ রায়েরবাগ। আপনি ধরেন আপনার শঙ্কর থেকে রায়েরবাগ গেলেন, শঙ্কর থেকে রায়েরবাগ গেলেন। এখন বাংলাদেশের কি কোনো পরিবর্তন হয়েছে? বাংলাদেশ কিন্তু বাংলাদেশের জায়গায় আছে, মানে আপনি বাংলাদেশেই আছেন, বাংলাদেশের মধ্যে আছেন না। এটাই হচ্ছে ইন্টারনাল, এটাই হচ্ছে কি ইন্টারনাল। ধরেন আপনি সিলেট থেকে যশোর গেলাম, সিলেট থেকে যশোর গেলাম, এটা কি হয়েছে? তার জেলা পরিবর্তন হয়েছে। আরে কি কথা হবে? ওর কথার দিক থেকে ঠিক আছে, যদি ওই যদি জেলা ধরে, জেলাটা যদি একটা জায়গায় ধরে তাহলে এক্সটার্নাল, আর যদি কান্ট্রি হিসাবে ধরে তাহলে ইন্টারনাল। যদি কান্ট্রি হিসাবে ধরা হয় তাহলে ইন্টারনাল। চালা গেছে। তাহলে কি ইন্টারনাল? ইন্টারনাল কোনটা? যে আমি সিলেট থেকে যশোরে গেছি, যদি আমার কান্ট্রিটা মেইন হয়, মানে কান্ট্রি তো চেঞ্জ হয় না, বুঝছে? কান্ট্রি চেঞ্জ হয় না, তাহলে এটা কি ইন্টারনাল। আমি যদি জেলা ধরি তাহলে কি? তাহলে এক্সটার্নাল। ভালো হয়ে যাবে। আচ্ছা বুঝছেন? চোখের পলক। আচ্ছা, টাইপ অফ ব্যাকলিঙ্ক। ইন্টারনাল গেল, এক্সটার্নাল গেল, তারপরে কি আছে? ডু ফলো, নো ফলো। ডু ফলো, নো ফলো। ডু ফলো কি? যেটা হচ্ছে গুগল ফলো করে, আর নো ফলো কি? যেটা গুগল ফলো করে না। এখন ডু ফলো কিভাবে বুঝবো? যেটা রিলেভেন্ট, যেটা কি রিলেভেন্ট, আর যেটা ইরিলেভেন্ট সেটা কি নো ফলো। ইরিলেভেন্ট জিনিস গুগল কি করে না? ফলো করে না। গুগল ফলো করা মানে কি? সেটা কালেক্ট করা, মানে সেটা সে এগ্রি করেছে, হ্যাঁ। আর যেটা এগ্রি করেছে সেটা ডু ফলো, আর যেটা এগ্রি করে নাই সেটা নো ফলো। এখন কোনটাকে এগ্রি করবে? যেটা রিলেভেন্ট। রিলেভেন্ট মানে কি? প্রাসঙ্গিক। ধরেন আপনাদের ক্লাসটা কি ডিজিটাল মার্কেটিং, এখন আমি যদি আপনাদেরকে স্পোর্টস নিয়ে পড়াই, এটা কি রিলেভেন্ট? রিলেভেন্ট? রিলেভেন্ট না, কারণ আপনি আসছেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, স্পোর্টস নিয়ে পড়তে আসেন নাই, তাই না? আপনি ইতিহাস নিয়ে এখানে পড়তে আসেন নাই। আমি অপ্রাসঙ্গিক জিনিস যদি আপনাদেরকে শিখাই তাহলে এটা কি না? রিলেভেন্ট না। তাহলে এটাকে ডু ফলো না, ঠিক আছে? এখন যদি ওয়েবসাইটের ক্ষেত্রে বলেন, ধরেন গ্রোসারির সাথে আমি কি করতে পারবো না? ইলেকট্রনিক্সের সাথে কানেক্ট করতে পারবো না। গ্রোসারির সাথে ইলেকট্রনিক্সের ওয়েবসাইটের কোনো কানেক্টিভিটি নাই, এটা কি রিলেভেন্ট হবে? তখন এটা কি হবে? নো ফলো। এখন ইলেকট্রনিক্সের সাথে ইলেকট্রনিক্সের ওয়েবসাইটে যাবে, এটা কি হবে? ডু ফলো হবে। কথা ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলবেন। আলিফা পলক, নাহলে কিন্তু বুঝবেন না, হ্যাঁ। কোশ্চেন থাকতে হবে, প্রত্যেকটা মানুষকে বলতে, যেহেতু আপনার নতুন মানুষটা আপনাকে বেশি আজকে ইঙ্গিত করছি, যে নতুন আসে তাকে বলতেছি বারবার যাতে করে আপনি বুঝেন। ক্লিয়ার? ওকে। মাঝখানের ম্যাডাম, ম্যাম আমাকে বললাম। না, ওই যে ব্যাকলিংকের যে দুইটা, ইন্টারনাল ব্যাকলিংক আর হচ্ছে এক্সটার্নাল, তারপরে যে বলছি ডু ফলো, এই ডু ফলো আর নো ফলোটা কার আন্ডারে পড়তেছে এটা না? এখানে আন্ডারে বলতে আপনি আগে আলাদা আলাদা, প্রত্যেকটাই এক একটা আন্ডারে পড়বে। ধরেন কোনোটা আবার ডু ফলো হয়ে ইন্টারনাল ব্যাকলিংক, আবার ইন্টারনাল হয়ে ডু ফলো ব্যাকলিংক, আবার যদি বলেন এক্সটার্নাল ব্যাকলিংক, এক্সটার্নাল হয়ে ডু ফলো ব্যাকলিংক, আবার এক্সটার্নাল হয়ে আবার নো ফলো ব্যাকলিংক, ঠিক আছে? একটা আরেকটার মধ্যে মিলিয়ে পড়বে। তো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ব্যাকলিংক একটা হয়ে আরেকটা, আবার আরেকটা হয়ে আরেকটা পড়বে, ঠিক আছে? এখানে আন্ডার বলতে কোনো কিছু নেই, প্রত্যেকটাই প্রত্যেকটার মধ্যে থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে ইনবাউন্ড, আউটবাউন্ড। ইনবাউন্ড, আউটবাউন্ড। ইনবাউন্ড ব্যাকলিংক, আউটবাউন্ড ব্যাকলিংক কাকে বলে? ইনবাউন্ডটা হচ্ছে ইনবাউন্ড, আউটবাউন্ড, ঠিক আছে? আউটবাউন্ড, ইনবাউন্ড। এখানে ইনবাউন্ড, আউটবাউন্ডটা হচ্ছে ক্যাশ ইন ক্যাশ আউটের মতো। কিসের মতো? ক্যাশ ইন ক্যাশ আউটের মতো। কিসের মতো? ক্যাশ ইন ক্যাশ আউটের মতো। ক্যাশ ইন কোনটা, ক্যাশ আউট কোনটা? ক্যাশ ইন, ধরেন কেউ আমার এখানে অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, সেটা ক্যাশ ইন। আর আমি যখন উইথড্র দিছি সেটা হচ্ছে কি ক্যাশ আউট, মানে আমার অ্যাকাউন্ট থেকে আমি এটা কি করে ফেলেছি? উইথড্র দিয়ে ফেলেছি। এখন এটা কি ক্যাশ আউট। এখন ক্যাশ আউটটা কিভাবে হচ্ছে? ধরেন বা যে টাকা পাঠাচ্ছে তার জন্য কিন্তু ক্যাশ আউট, তার জন্য কি সে টাকা পাঠিয়ে দিছে না, তার জন্য কি ক্যাশ আউট। ক্যাশ ইনটা কিভাবে হয়েছে? যে আমি তাকে, সে আমাকে কি পাঠাইছে?
সে আমাকে টাকা পাঠাইছে, তাই না? এখন এটা কিভাবে হয়েছে যে আমার নাম্বার তার কাছে বা আমি তার কাছে টাকা পাই সেজন্য পাঠাইছে? নাম্বারটা হচ্ছে লিংক। আমি অন্য আরেকটা ওয়েবসাইটে লিংক করেছি, সেখান থেকে ভিজিটর যখন আমার এখানে আসতেছে সেটা হচ্ছে কি ইনবাউন্ড ব্যাকলিংক। ভিজিটরের দিক থেকে ভিজিটর টাকা দুইটাকে সামঞ্জস্য রাখবেন। টাকা যেরকম আমার এখানে আসলে ইন হয়, ভিজিটরও আসলে ইন হবে। আর যখন কোনো একটা ভিজিটর আমার এই কোনো একটা লিংকে ক্লিক করে অন্য একটা জায়গায় চলে যাচ্ছে, সেটা হচ্ছে কি আউট হচ্ছে, আউটবাউন্ড। হ্যাঁ, যে ভিজিটর আসার দিক থেকে, ভিজিটর আসার দিক থেকে ইনবাউন্ড আর আউটবাউন্ড। ভিজিটর আসা যাওয়ার দিক থেকে ইনবাউন্ড আর আউটবাউন্ড। টাকা যেরকম আসলে ইন হয়, গেলে আউট হয়, এটাও সেম। ভিজিটর আসলে ইনবাউন্ড আর ভিজিটর গেলে আউটবাউন্ড। এখন এটা কিরকম? ইনবাউন্ডটা হবে মূলত আরেকজনের সাইটে যখন আমি ব্যাকলিংক করব, সেখান থেকে যখন ভিজিটর আসবে তখন সেটা হচ্ছে কি ইনবাউন্ড ব্যাকলিংক। আর যে ব্যাকলিংকটা সে আমার এখানে করেছে এবং আমার এখান থেকে ভিজিটর তার এখানে যাচ্ছে, সেটা হচ্ছে কি আমার জায়গা থেকে আউটবাউন্ড, তার জায়গা থেকে ইনবাউন্ড। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝছেন? সহজ না? মানে ক্যাশ ইন ক্যাশ আউট তো সবাই করে, যদি এটা দিয়ে বোঝাই। ধরেন ক্যাশ ইন টাকা যখন আসে, মানে ভিজিটর যখন আসে সেটা ইনবাউন্ড, আর যখন ভিজিটরটা আমার সাইড থেকে অন্য সাইডে চলে যায় সেটা হচ্ছে আউটবাউন্ড। কথা ক্লিয়ার? কোনো কোশ্চেন? আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন, হেডিং অপটিমাইজেশন, ইউআরএল অপটিমাইজেশন। আচ্ছা, হোয়াট ইজ ওয়েবসাইট, টাইপ অফ ওয়েবসাইট। আচ্ছা, সহজটা দিয়ে শুরু করি। অ্যালেক্সা র্যাঙ্কিংটা কি? অ্যালেক্সা র্যাঙ্কিং অ্যালেক্সা র্যাঙ্কিং মূলত ইয়ার পার্ট ছিল, অ্যামাজনের একটা পার্ট ছিল। এটা র্যাঙ্কিংটা করতে এখন করে না, এটা অফ করে দিচ্ছে। এটা মূলত ভিজিটরের উপর ডিপেন্ড করে র্যাঙ্কিংটা করতে, সের উপর ডিপেন্ড করে, ভিজিটরের উপর ডিপেন্ড করে, ভিজিটরের উপর ভিত্তি করে একটা র্যাঙ্কিং হইতো, সেটাই হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং। ঠিক আছে, ভিজিটরের উপর ভিত্তি করে একটা র্যাঙ্কিং হইতো, সেটা হচ্ছে কি অ্যালেক্সা র্যাঙ্কিং। অ্যালেক্সা র্যাঙ্কিংটা কি? ধরেন আপনার ওয়েবসাইটে 20 জন, ওনার ওয়েবসাইটে 30 জন, ওনার ওয়েবসাইটে 25 জন, ওনার ওয়েবসাইটে 45 জন, ওনার ওয়েবসাইটে 55 জন, ওনার ওয়েবসাইটে 60 জন, ওনার ওয়েবসাইটে 35 জন, ধরেন এরকম করে। এখন ফার্স্ট কে 60 কারে কইছে র্যাঙ্কিং বেশি, যার ভিজিটর বেশি। অ্যালেক্সা একটা র্যাঙ্কিং করতে ভিজিটরের দিক থেকে, যার ভিজিটর বেশি থাকবে সে ফার্স্টে, যার ভিজিটর কম থাকবে সে লাস্ট, মানে এরকম করে র্যাঙ্কিং করা হইতো। ঠিক আছে, ভিজিটরের উপর ভিত্তি করে যে র্যাঙ্কিংটা হইতো সেটাকে বলা হচ্ছে কি অ্যালেক্সা র্যাঙ্কিং। বুঝছেন আমার কথা? কোনো কোশ্চেন? আগে ছিল, এখন নাই। কোনো ক্লায়েন্ট যদি কোশ্চেন করে তাহলে বুঝাতে পারবে না আমি অনেকদিন আর এখানে কি আছে এটা? আছে তো, যে What is Alexander? আছে, এটা রাখা হয়েছে আসলে, মানে আগে ছিল তো, এটা আসলে মূলত নাই, কোনো কাজে ইউজ নাই। এটা জাস্ট কোনো ক্লায়েন্ট যদি কোনো কোশ্চেন করে তখন যাতে আপনার ধারণা আছে সেটা বোঝানোর জন্য জাস্ট রাখা হয়েছে। আচ্ছা, এখন আসি আরেকটু জায়গায়, আরেকটু আজকে কিছু রুলস আছে সেটা পড়বো। আচ্ছা, ওয়েবসাইট দিয়ে শুরু করি না? ওয়েবসাইট কি? ওকে বলে যে দেখ, সার্চ দেওয়ার পর আমরা যা দেখি সবগুলি তো ওয়েবসাইট। এটা ওয়েবসাইট না? এটা ওয়েবসাইট না? আমি গুগলে যদি সার্চ দিই, স্মার্ট ওয়াচ আসছে না? এই সবগুলো কিন্তু ওয়েবসাইট। ঠিক আছে, সবগুলো কি ওয়েবসাইট। ওয়েবসাইট চিনছি আমরা। আচ্ছা, এখন ওয়েবসাইট প্রথমত দুই প্রকার। ওয়েবসাইট প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ওয়েবসাইট প্রথমত কত প্রকার? দুই প্রকার। এটা আপনাদের লাগবে বিষয়টা এমন না, এটা বেসিক ধারণা দিচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইট প্রথমত
দুই প্রকার, কি কি? স্ট্যাটিক আর ডাইনামিক। স্ট্যাটিক আর ডাইনামিক। স্ট্যাটিক সাইট কোনগুলো? যেগুলো যেগুলো হচ্ছে কোনো কিছু চেঞ্জ করতে গেলে ডেভেলপারের প্রয়োজন পড়ে, মানে আপনি যাকে দিয়ে বানাইছেন তার মাধ্যমে চেঞ্জ করতে হবে, অন্য কাউ সেটাকে কিছু করতে পারবে না, সেটা হচ্ছে কি স্ট্যাটিক। সেই সাইটগুলোকে বলা হয় কি স্ট্যাটিক। আগে ছিল এরকম যে যে কোনো সাইট যদি কেউ বানাইতো তাহলে যে বানিয়ে দিয়েছে অথবা এই ধরনের যারা কাজ করে একমাত্র তারাই সেই জিনিসটাকে চেঞ্জ করতে পারবে, অন্য কেউ চেঞ্জ করতে পারবে না, সেটা হচ্ছে কি স্ট্যাটিক সাইট। কি সাইট? স্ট্যাটিক সাইট। আপনার নাম কি? ইয়েস, হ্যাঁ উষা। উষা, আচ্ছা। আপনার নাম যেন কি আপু? সাইমা। ম্যাম আপনার নাম যেন কি? নাজমা ম্যাম। আচ্ছা, নাম মনে থাকে না আমার। আমাদেরগুলো জিজ্ঞেস করে। এক এক সময় এক একজনকে জিজ্ঞাসা আমার করবো। নাম রুনা। আচ্ছা, রুনা ম্যাম। কারণ কেউ তো আমার নাম জানে না। আচ্ছা, এখন ধরেন আগে ধরেন ডেভেলপার ছিল এরা, সাইমা, তারপর হচ্ছে উষা, নাজমা, তারপর হচ্ছে রুমা ম্যাম, ওনারা। হ্যাঁ, তো এখন আগে কি করতো স্ট্যাটিক সাইট বানাইতো। এখন কোনো কিছু চেঞ্জ করতে গেলে কি হইতো, যে ধরেন ওই গিয়াসুদ্দিন ভাই কইতো যে ম্যাম আপনি বানাই দিচ্ছেন আমার এই ইমেজটা চেঞ্জ করে দেওয়া লাগবো, চেঞ্জ করে দেন। তারপরে যে টাইটেলটা বা ইমেজ ধরেন কোনো প্রোডাক্টের প্রাইস বা রুনা ম্যাডাম একটু চেঞ্জ করে দেন, যাইতে হইতো, বারবার যাইতে হইতো তার কাছে, কোনো মানে তার জন্য রাইখে দিতে হইতো একজন মানুষকে পার্মানেন্টলি, বা একটা ডেভেলপারকে পার্মানেন্টলি কোনো একটা জিনিস চেঞ্জ করার জন্য রেখে দিতে হইতো। এই স্ট্যাটিক সাইটগুলো যেগুলো ছিল, এখন হচ্ছে ডাইনামিক সাইট। এখন হচ্ছে কি ডাইনামিক সাইট। এখন যে মানে যারা বানিয়ে দিয়ে বুঝাই দিছে তার সে চাইলে সব কিছুই করতে পারবে, সেটা হচ্ছে কি ডাইনামিক সাইট। মানে কোনো কারোর ধারস্থ হইতে হবে না। কি হইতে হবে না? কারো ধারস্থ হতে হবে না যে তুমি আমাকে এটা চেঞ্জ করে দাও, ইমেজ চেঞ্জ করে দাও, এটা এ করে দাও, সে করে দাও, এগুলো কিছুই করতে হবে না। সেই সাইটগুলোকে বলা হয় কি ডাইনামিক সাইট। আচ্ছা, এটা হচ্ছে বিল্ড আপের দিক থেকে। বানানোর দিক থেকে দুই প্রকার, এই যে দুইটা প্রকার বললাম না, এটা হচ্ছে বিল্ড আপের দিক থেকে দুই প্রকার, স্ট্যাটিক আর ডাইনামিক। আর ক্যাটাগরির দিক থেকে অনেকগুলো প্রকার আছে, এডুকেশন সাইট, ই কমার্স সাইট, পার্সোনাল সাইট, ব্লগিং সাইট, নিউজ পেপার সাইট, আরও ইটিসি যা যা আছে সেগুলো হচ্ছে কি ক্যাটাগরির দিক থেকে। ক্যাটাগরির দিক থেকে অনেকগুলো প্রকার আছে। যে দুই প্রকার পড়ছে সেটা হচ্ছে বিল্ড আপের দিক থেকে, মানে তৈরির দিক থেকে দুই প্রকার, স্ট্যাটিক ডাইনামিক। স্ট্যাটিক ডাইনামিক। আর এটা বানানোর পরে এটা কি ধরনের ক্যাটাগরি, সেটা কি ই কমার্স সাইট মানে যেটার মধ্যে কেনা বেচা হয়, নাকি সেটা কি এডুকেশনাল সাইট, নাকি হচ্ছে সেটা কি নিউজ পেপার সাইট, নাকি সেটা কি স্পোর্টস সাইট, নাকি সেটা কি ধরনের সাইট, কি ধরনের সাইট সেটা হচ্ছে কি ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি দিয়ে কোন প্রকারের মধ্যে পড়ছে, এটা কি এটার মাধ্যমে কেনা বেচা হচ্ছে কিনা, এডুকেশন দেওয়া হচ্ছে কিনা, নাকি হচ্ছে আপনার কি বলে এটাকে, এটা কোনো মার্কেট প্লেস টাইপ ওয়েবসাইট কিনা। মার্কেট প্লেস টাইপ কোনগুলো? দারাজ, অ্যামাজন, ফ্রিল্যান্সার.com, আপওয়ার্ক, এগুলো হচ্ছে কি মার্কেট প্লেস টাইপ। নাকি এটা ফ্রি সার্চ ইঞ্জিন টাইপ কোনো ওয়েবসাইট, যেরকম গুগল, ইয়াহু, বিং, এগুলো হচ্ছে কি সার্চ ইঞ্জিন টাইপ ওয়েবসাইট। হ্যাঁ, তো এক একটা প্রকারভেদ থাকে। বানানোর পরে বোঝা যায় এটা কোন টাইপের মধ্যে পড়ছে, নাকি সোশ্যাল প্ল্যাটফর্ম, নাকি সোশ্যাল প্ল্যাটফর্ম কোন টাইপের মধ্যে পড়ছে সেটা হচ্ছে আফটার ক্রিয়েট। হ্যাঁ, আফটার ক্রিয়েশন বানানোর পরে বোঝা যাবে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ছে, নাকি ই কমার্সের মধ্যে পড়ছে, নাকি পার্সোনাল মধ্যে পড়ছে, না ব্লগিং এর মধ্যে পড়ছে, না নিউজ পেপারের মধ্যে পড়ছে, না এডুকেশনের মধ্যে পড়ছে। বুঝছেন? আচ্ছা, কথা ক্লিয়ার আমার? কোনো কোশ্চেন? ভালো, তো আপনার অনেক স্টুডেন্ট ভালো আছে। তাহলে ওইটার উত্তর এক কথায় কিভাবে দেবো? হোয়াট ইজ ওয়েবসাইট? ওয়েবসাইট আমরা গুগলে যা দিই সবই ওয়েবসাইট, এইটাই এটাই সহজ ভাষা। আর যদি না পারেন তাহলে এই যে এটা বলা যায় না গুগলে যে পেজগুলো দেখি এটাই ওয়েবসাইট বা তারপরে যদি আরো সহজভাবে বুঝতে চান এভাবে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এই লেখা আছে, জিন্দেগি বড়। ঠিক আছে, এটাকে ওয়েবসাইট বলে। তা সাধারণ ভাষায় বুঝবেন যে আমরা গুগলে যে কোনো একটা জিনিস যখন ইনফরমেশন লিখে সার্চ দিই, ওই যেই ইনফরমেশনগুলো আসে ওয়েবসাইটের মাধ্যমে আসে, যেগুলো আসে ওয়েবসাইটের মাধ্যমে সেগুলোই ওয়েবসাইট। ঠিক আছে, সহজ ভাষা, একদম বাংলা ভাষায়।
বাংলা কথায়, ঠিক আছে? ঠিক আছে? গুগল নিজেও একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের ভিতরে একটা ওয়েবসাইট। হ্যাঁ। আচ্ছা, তারপরে আসি এগুলো পরে, এখান থেকে পড়ি। এলেক্সা পড়লাম, ওয়েবসাইট পড়লাম। আমি মানে সিরিয়াল অনুযায়ী এখানে একটু অগোছালো টাইপ ইয়ে করা আছে, একটু সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে। হোয়াট ইজ মেটা ট্যাগ? আচ্ছা, মেটা ট্যাগ না, পারফিউম বানান কেমন? ঠিক আছে, পারফিউম, ঠিক আছে, পারফিউম মানে কি? সুগন্ধি। আচ্ছা, দুইটা ওয়ার্ড লিখছি, পারফিউম, ঠিক আছে, কোনটা সঠিক কোনটা ভুল? আচ্ছা, প্রথমটা সঠিক, দ্বিতীয়টা ভুল আপনাদের মতে। এখন আপনারা বললেন প্রথমটা সঠিক, আমি বললাম দ্বিতীয়টা সঠিক। এখন আপনারটা সঠিক, আমারটা ভুল প্রমাণ করেন। ওয়েবসাইটে সার্চ করলে কিভাবে হবে? এটা কিভাবে যে মানে ওই কিভাবে জানলো? ধরেন কোন এক সময় ধরেন ওয়েবসাইট ইয়া হয় নাই, আবিষ্কার হয় নাই, তাহলে কেমনে বুঝতো মানুষ? হ্যাঁ, গুড, ডিকশনারি কথাটাই আমি জানতে চাচ্ছি। একটা ভাষা কিসের উপর নির্ভরশীল? শব্দ ভান্ডার, যার যার গ্রামারের উপরে না, যার যার ভাষার শব্দ ভান্ডার মানে ডিকশনারির উপর নির্ভরশীল। ডিকশনারি, অভিধান, লুগাত, আরবিতে বলা হয় লুগাত, আর বাংলাতে বলা হয় অভিধান, আর ইংলিশে বলা হয় ডিকশনারি। আর আরবি, ফার্সি, তারপরে উর্দু একই জিনিস বলা হয় লুগাত। কি বলা হয়? লুগাত। এটার বাংলা শব্দ অভিধান, আর ইংরেজি শব্দ কি? ডিকশনারি। ঠিক আছে, ডিকশনারি। এখন ডিকশনারিতে পারফিউম আছে এই বানানে, এই বানানে আছে, তাই আমাকে এই বানানটাকে ইউজ করতে হবে। ঢাকা একসময় ডাক্কা ছিল না? ডাক্কা ছিল না? হ্যাঁ, ডাক্কা ছিল, এখন কি হয়েছে? ঢাকা হয়েছে। এক সময় চট্টগ্রাম ছিল না, এখন চিটাগাং হয়েছে নাকি? চট্টগ্রাম থেকে চিটাগাং হয়েছে। এখন ডিকশনারিতে যেটা আছে সেটাই রাইট। আপনি চট্টগ্রাম লিখলে হবে না, চিটাগাংই লিখতে হবে। এখন আচ্ছা, চিটাগাং ছিল, এখন চট্টগ্রাম হয়েছে নাকি? যাক, ভুল হয়েছে, উল্টা বলে ফেলছি। এখন ধরেন ঢাকা, ঢাকা ছিল, এখন ঢাকা হয়েছে। এখন যদি আপনি ঢাকাই লেখেন তাহলে কি হবে? গোল মার্ক পাবেন না, সুন্দর করে 0 মার্ক দিয়ে দিবেন, তাই না? এখন ডিকশনারির উপর নির্ভরশীল, ভাষা কিসের উপর নির্ভরশীল? ডিকশনারির উপর নির্ভরশীল। এখন এটা বোঝানোর উদ্দেশ্যটা কি? ট্যাগ মিন্স হচ্ছে ওয়ার্ড। ট্যাগ শব্দের অর্থ কি? ওয়ার্ড। ট্যাগ মানে কি? ওয়ার্ড। আচ্ছা, এটা কি? ওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, ট্যাগ মানে কি? ওয়ার্ড। ওকে, এখন ওয়ার্ড কাকে বলে? কয়েকটা লেটার মিলে, কয়েকটা লেটারের সমন্বয়ে একটা অর্থবোধক শব্দে যখন হয় তখন সেটাকে বলা হয় কি? ওয়ার্ড। শুধু কয়েকটা লেটার মিললে ওয়ার্ড হবে? হ্যাঁ, এই যে এটার উদাহরণটা, এই যে ধরেন কয়েকটা লেটার মিললে কি হয় না? একটা ওয়ার্ড হয় না। এটা পারফিউম, এটার সুগন্ধি অর্থে কি এটা ব্যবহার করা হয়? করা হয় না। তাহলে এটা ভুল। ভুল কেন? কারণ এটা কয়েকটা লেটার মিলেছে একসাথে, কিন্তু এটা ডিকশনারিতে ব্যবহার নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এতটুকু তো বুঝছেন। এখন ট্যাগ, ট্যাগ কাকে বলে? ট্যাগ হচ্ছে যে কয়েকটা সিনটেক্স মিলে একত্রিত হয়ে যখন
একত্রিত হয় এবং সেটার মধ্যে কোনো একটা ওয়ার্ড থাকে, তখন সেটা হবে কি ট্যাগ। কয়েকটা সিনট্যাক্সের সমন্বয়ে গঠিত জিনিসটাকে বলা হয় কি ট্যাগ। কয়েকটা সিনট্যাক্সের সমন্বয়ে গঠিত শব্দ কোডকে বলা হয় কি ট্যাগ। আচ্ছা, সিনট্যাক্স কোনটা? এগুলোকে বলা হয় সিনট্যাক্স। আর অনেক কিছু আছে, এগুলো বলা হয় কি সিনট্যাক্স। এখন এটার মধ্যে যে জিনিসটা থাকবে সেটা মিলে হবে একটা পরিপূর্ণ ট্যাগ। ধরেন এখানে যদি আমি বলি সাজিদ, আমার নাম সাজিদ না? আপনারা কিভাবে জানেন? আচ্ছা সাজিদ, হ্যাঁ এটা কি সাজিদ। এখন আমি যদি বলি এটা কি তাহলে সাজিদ ট্যাগ? ট্যাগ আমি তো বলছি সিনট্যাক্সের মধ্যে হলে ওইটার সমন্বয়ে ট্যাগ গঠিত, সিনট্যাক্স দিয়ে ট্যাগ হইছে। এটা পরিপূর্ণ ট্যাগ হইতে গেলে এটার ভিতরে একটা ওয়ার্ড থাকা লাগবে, তাই না? তাহলে সেটা ওই ট্যাগ হবে। যেহেতু আমি এটার ভিতরে সাজিদ লিখছি, তাহলে সাজিদ ট্যাগ হওয়ার কথা আমার সূত্র অনুযায়ী। এটা কি সাজিদ ট্যাগ হয়েছে? মানে এটা কি অরিজিনালি ট্যাগ হয়েছে? কেন হয় নাই? কোন ডিকশনারিতে ইউজ হয় নাই? হইছে, ট্যাগ হইছে? ইয়েস অর নো? না, আমার নামের বানান ঠিক আছে। না, এখানে স্পেলিং এর ব্যাপার। হয়তো সিনট্যাক্সের বাইরে আছে এই জন্য হয়তো হবে না। ওয়ার্ড মানে লেটার থেকে ওয়ার্ড শেখানো হলো, তো এখানে ট্যাগ কয়েকটা ওই যে যেটা বললেন সিনট্যাক্স একসাথে হয়ে সিনট্যাক্স ট্যাগ হয়। সিনট্যাক্স হয়েছে, তারপরে সিনট্যাক্স হয়েছে কিন্তু সিনট্যাক্সের বাইরে আছে কিছু। সিনট্যাক্সের বাইরে আছে তো সাজিদ ট্যাগ এটা হয় সিনট্যাক্সের এটা কি হবে পরিপূর্ণ ট্যাগ হইছে? এটা পুরো হয় না। কেন হয় নাই? সিনট্যাক্সের বাইরে আছে এই জন্য। সিনট্যাক্সের বাইরে আছে বিষয়টা এমন না, কারণ এটা সিনট্যাক্স যেখান থেকে উৎপত্তি হয়েছে HTML এর ভাষা বা কোডিং এর ভাষায় কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিকশনারি আছে, সেই ডিকশনারির মধ্যে সাজিদ বলতে কোনো শব্দ নাই, সাজিদ বলতে কোনো ট্যাগ নাই, তাই এটা কি হবে না, এটা ট্যাগ হবে না। আমি বললাম না যে ওই যে ডিকশনারির উদাহরণটা এই জন্যই দেয়া যে আমার ওই যে ওয়ার্ডের শব্দটা এই জন্যই বলা যে কয়েকটা লেটার মিললে কি হয় না একটা ওয়ার্ড হয় না, সেটার জন্য পরিপূর্ণ একটা জিনিস হইতে হবে বা ওই ভাষার মধ্যে সেই জিনিসটা থাকতে হবে। ধরেন সাজিদ, এখন চাইনিজ ভাষায় কি এটা কিভাবে উচ্চারণ করা হয়? নাম তো আসে না। যাই হোক, মনে করেন যে ধরেন কোনো একটা শব্দ, সাজিদ শব্দের অর্থ আছে সিজদাকারী, এটা পাওয়া যাইতেও পারে, ঠিক আছে? যে যেগুলোর অর্থ আছে সেগুলো পাওয়া যায়, যে নামের ওগুলোর অর্থ আছে সেগুলো পাওয়া যায়। সাজিদ নামের অর্থ কি সিজদাকারী, সিজদাকারী মানে যে সিজদা করে, ঠিক আছে? সাজিদুর রহমান মানে হচ্ছে রহমানকে সিজদাকারী, ঠিক আছে? এটা হচ্ছে আরবি ডিকশনারিতে পাবেন। হ্যাঁ, ডিকশনারিতে পাবেন। সেটা কোন ভাষার ডিকশনারিতে পাবেন? আরবি ভাষার ডিকশনারিতে মাস্ট বি পাবেন। ইংলিশেও থাকতে পারে, বাংলাতে থাকবে কিনা সেটা জানি না, এখন সেটা নিয়ে আমি ঘাটাঘাটি করিনি। তবে আরবিতে 100% আপনি পাবেন, আরবিতে 100% পাবেন। এটা সাজাদা ইয়াসজুদু মাসদার থেকে সাজিদ ইসমে ফাইল, এটা এই ইসমে ফাইল হওয়ার কারণে সিজদাকারী হয়েছে। সাজাদা ইয়াসজুদু মানে হচ্ছে সিজদা করা, সাজাদা ইয়াসজুদু বাবে নাসরা ইয়াং সুরু, যেগুলো হচ্ছে আরবি ভাষার ব্যাকরণের মাসদার আর কি, তো সেগুলো পড়লে একসময় বুঝতে পারবেন। যে সাজিদ, এখন এটা যেহেতু নাই, সেখানে নাই, সেই ডিকশনারির মধ্যে নাই, তাহলে আমি ব্যবহার করতে পারবো না। কথা ক্লিয়ার? বুঝছেন আমার কথা? তাহলে এটাকে আমরা ট্যাগ, সাজিদ ট্যাগ বলতে পারি না। তাহলে কি ধরনের ট্যাগ আছে? টাইটেল, টাইটেল কি আছে? কি আছে? টাইটেল। এটা তার কোডিং এর ডিকশনারির মধ্যে আছে টাইটেল, তাই এটাকে বলা হয় টাইটেল ট্যাগ। কি বলা হয়? টাইটেল ট্যাগ। এখন এখানে যদি আমি লিখি
এটাকে বলা হয় কি হেডিং ট্যাগ। কি ট্যাগ? হেডিং ট্যাগ বা এইচ ট্যাগ। হেডিং ট্যাগ আবার কত প্রকার? 6 প্রকার। কত প্রকার? H1 থেকে H6, H1 থেকে H6, H1 থেকে H6। হেডিং ট্যাগ কত প্রকার? 6 প্রকার। হেডিং ট্যাগ কত প্রকার? 6 প্রকার। তারপরে আছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। প্যারাগ্রাফ ট্যাগ কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে আরো অনেক ধরনের ট্যাগ আছে। ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন ট্যাগ, তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনার ইউআরএল। মেটা ডিসক্রিপশন ইয়াটা আছে ট্যাগটা আছে। হ্যাঁ, ডেসক্রিপশন লেখা থাকবে। ডেসক্রিপশন, হ্যাঁ, ডেসক্রিপশন ট্যাগ। তারপর হচ্ছে আপনার ইউআরএল আছে, তারপর হচ্ছে লিংক আছে। এক একটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্যাগ আছে। ইমেজের জন্য অল্টা ট্যাগ আছে, বিভিন্ন ধরনের ট্যাগ আছে। হ্যাঁ, এই ট্যাগগুলোকে আলাদা আলাদা করে আছে। এখন এগুলোর উদ্দেশ্য কি? আপনার বেসিক ধারণাটা দেওয়ার জন্য। এখানে আপনাদের কোনো কাজে আসবে না আসলে, ঠিক আছে? এটা হচ্ছে কোডিং এর ভাষা। বাকি আপনি যখন আমরা কোনো কাজ করব, হেডিং বলতে যাতে বুঝেন, টাইটেল যাতে বুঝেন, মেটা ডেসক্রিপশন যাতে বুঝেন, প্যারাগ্রাফ যাতে বুঝেন, কোনটা কি সেটা যাতে বুঝেন। হ্যাঁ, যাতে কোনো একটা প্রবলেম ইরর হয়েছে, টেকনিক্যাল কোনো ইরর হয়েছে, যদি বুঝেন যে হেডিং এ প্রবলেম হয়েছে, কোন হেডিং কোনটা সেটাও তো জানতে হবে, তাই না? হেডিং কোনটা সেটা তো জানতে হবে। যখন জানবো তখন আমি প্রবলেমটা সলভ করতে পারবো। সেজন্য বেসিক একটা ধারণা দেওয়া। এটা মূলত আপনার ক্রিয়েট করতে হবে না, বা কোড জাতীয় কোনো কাজ আপনাকে এখানে করতে হবে না। কথা ক্লিয়ার আমার? বুঝছেন? ট্যাগ বুঝছেন না? আচ্ছা, এখন আসি হাউ টু অপটিমাইজ মেটা টাইটেল এন্ড ডেসক্রিপশন। টাইটেল কাকে বলে? টাইটেল কি? শিরোনামে যেটা থাকে টাইটেল। শিরোনাম যেটা সেটাই টাইটেল। মানে একটা কন্টেন্টের যে শিরোনামটা থাকে, ধরেন হাউ টু ইউজ আ মোবাইল ফোন, আমি কিভাবে মোবাইল ফোনটা ইউজ করতে পারি, ঠিক আছে? এখন এটা হচ্ছে কি একটা টাইটেল। এটার এগেইনস্টে একটা কন্টেন্ট থাকবে, বা কন্টেন্টের মধ্যে ডেসক্রাইব করা হবে কিভাবে মোবাইল ফোন ইউজ করা হয়, কিভাবে মোবাইল ফোন ইউজ করা হয়, বা কিভাবে নেটটা ইউজ করা উচিত, ঠিক আছে? উচিত, সেই সম্পর্কে একটা ডিসক্রিপশন দেওয়া থাকবে বা ডিসক্রাইব করা থাকবে, পুরো একটা কন্টেন্ট লেখা থাকবে। অথবা কি লেখা থাকতে পারে, কিংবা বিলাল ভাই ঘুমায়েন না, পারফিউমের প্রাইস কেমন, বা পারফিউম প্রাইসটা কেমন, ঠিক আছে? সে সম্পর্কে, বা পারফিউম প্রাইস ইন বিডি, সে সম্পর্কে একটা টাইটেল হতে পারে, বা টপ 10 পারফিউম প্রাইস ইন বিডি, সে সম্পর্কে একটা কন্টেন্ট থাকতে পারে, ঠিক আছে? প্রত্যেক টপ 10 পারফিউম ব্র্যান্ডের সম্পর্কে একটা ইনফরমেশনগুলো সেখানে সে কন্টেন্টের মধ্যে থাকবে, ঠিক আছে? এটা কি সম্পর্কে আলোচনা করছে? টাইটেল সম্পর্কে। একটা টাইটেলের এগেইনস্টে কন্টেন্ট থাকবে, কন্টেন্টের এগেইনস্টে একটা টাইটেল আমাকে ক্রিয়েট করতে হতে পারে। কন্টেন্ট আছে, টাইটেল নাই, কন্টেন্ট আছে কিন্তু টাইটেল নাই, তখন কন্টেন্টটা পরে আমাকে টাইটেল বানাইতে হবে। কিন্তু ধরেন টাইটেল আছে, কন্টেন্ট নাই, তখন কন্টেন্ট বানাইতে হবে। টাইটেল আছে, কন্টেন্ট নাই, তখন কন্টেন্ট বানাইতে হবে, কিন্তু কন্টেন্ট আছে, টাইটেল নাই, তখন টাইটেল বানাতে হবে। কথা ক্লিয়ার আমার? এখন টাইটেল আছে, থাকার মধ্যে থেকে আবার কয়েকটা পার্থক্য আছে, সেটা কম আছে, বেশি আছে, কম আছে অথবা বেশি আছে। ধরেন নাই মানে সেটা আমি ক্রিয়েট করলাম, ধরেন টাইটেল নাই মানে সেটা আমি কি করলাম? ক্রিয়েট করলাম কন্টেন্টটা পরে। এখন আছে কিন্তু সেটা অল্প। পারফিউম প্রাইস, শুধু লেখা কি পারফিউম প্রাইস, এটা কি হয়েছে প্রপার টাইটেল? প্রপার টাইটেল হয়নি। এটা প্রপার জিনিসটাই তুলে ধরে না। আমার কিওয়ার্ড কি? ধরেন পারফিউম প্রাইস ইন বিডি, পারফিউম প্রাইস ইন বিডি, এটা আমার কিওয়ার্ড। তো আমার টাইটেলের মধ্যে কি থাকতে হয়? কিওয়ার্ড থাকতে হয়। টাইটেলের একটা শর্ত কি? টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকা। এখন টাইটেলের মধ্যে শুধু আছে কি পারফিউম প্রাইস, কি আছে? পারফিউম প্রাইস আছে, শুধু পারফিউম প্রাইস আছে, তাহলে এটা প্রপার টাইটেল না। এটা যদি প্রপার টাইটেল না হয়, তাহলে আমি কি করতে হবে? আমাকে প্রপার বানাইতে হবে। কিভাবে বানাইতে হবে? ফার্স্ট অফ অল সেখানে আমাকে কিওয়ার্ডটা অ্যাড করতে হবে। পারফিউম প্রাইস ইন বিডি অ্যাড করলাম। এখন টাইটেলটাকে আরো স্মুথ করতে, আরো ক্রিয়েটিভ বানাইতে, আরো অ্যাট্রাকটিভ বানাইতে, সেটাকে আমাকে পাওয়ার ওয়ার্ড অ্যাড করতে হয়। কি ওয়ার্ড অ্যাড করতে হয়? পাওয়ার ওয়ার্ড। পাওয়ার ওয়ার্ডটা কি? ধরেন টপ, বেস্ট, এগুলো হচ্ছে পাওয়ার ওয়ার্ড। হ্যাঁ, যেটা
টাইটেলটাকে আরো কি করে অ্যাট্রাকটিভ করে, কি করে অ্যাট্রাকটিভ করে। তখন মানুষ যখন সার্চ দেয় বেস্ট লিখে টপ লিখে, বেশিরভাগ মানুষ এইভাবে সার্চ দেয়, ঠিক আছে, এক একটা কিওয়ার্ডের উপর মূলত সার্চ দেয়। তো সেই অনুযায়ী যখন পাওয়ার ওয়ার্ডগুলো সামনে পিছনে ইন 2026, ইন 2025, ইন 2027 যখন অ্যাড করব, তখন এগুলো হচ্ছে আমার কি পাওয়ার ওয়ার্ড। কারণ ওই যখন যে সাল আসে তখন ওই সাল দিয়ে সার্চ দেয়, ঠিক আছে, তখন এগুলো আমাকে কি করে পাওয়ার দেয়, একটা টাইটেলকে কি করে পাওয়ার দেয়। এই জন্য এগুলোকে বলা হয় কি পাওয়ার ওয়ার্ড। এই পাওয়ার ওয়ার্ড অ্যাড করে কিওয়ার্ডের সাথে পাওয়ার ওয়ার্ড অ্যাড করে মূলত একটা টাইটেল বানাইতে হয়। কি বানাইতে হয়? টাইটেল বানাইতে হয়। এখন টাইটেল বানানোর এক নাম্বার শর্ত হচ্ছে সেটা সর্বোচ্চ 70 ক্যারেক্টার হইতে পারবে। 70 ক্যারেক্টার, নট লেটার, নট ওয়ার্ড। এক একটা স্পেসও সেখানে এক একটা ক্যারেক্টার, সেখানে এক একটা স্পেসও এক একটা ক্যারেক্টার, সেখানে এক একটা স্পেসও এক একটা ক্যারেক্টার। হ্যাঁ, লেটার তো ক্যারেক্টার, এখানে যদি একটা কমাও দেন সেটাও একটা কি ক্যারেক্টার। হ্যাঁ, এখানে 70 ক্যারেক্টার, সর্বোচ্চ কত হইতে পারবে একটা টাইটেল? 70 ক্যারেক্টার। কত ক্যারেক্টার? 70 ক্যারেক্টার। এর বেশি হতে পারবে না। এর বেশি হলে কি হবে? গুগলে শো করবে না। এই যে দেখেন, দ্যাটের পরে আর কিছু আছে নাই, এরকম করে এটা 70 ক্যারেক্টারের বেশি, এই কারণে দ্যাটের পরে আর কোনো শো করে নাই। বুঝছেন? যখন কোনো টাইটেল 70 ক্যারেক্টারের বেশি হয় তখন সেগুলো শো করে না। কারণ এটা 70 ক্যারেক্টারের মধ্যে আছে, এটা শো করতেছে। তারপরে ক্যারেক্টার বলতে কি লেটার বোঝাইছে, স্পেস বোঝাইছে, সব মিলিয়ে। হ্যাঁ, ক্যারেক্টার মিন্স হচ্ছে একটা যদি স্পেস হয়, একটা কমা হয়, একটা ফুল স্টপ হয়, সেটাও এক একটা ক্যারেক্টার। লেটার প্লাস এই দাড়ি কমা সেমিকোলন যা আছে সবই জানি। সবগুলো মিলে 70টার উপরে, হ্যাঁ, 70টার মতো হতে পারবে, এর বেশি হতে পারবে না। সর্বোচ্চ 70 ক্যারেক্টার টাইটেলের। এর বেশি হলেও দেখাবে না, show করবে বেশি লিখতে পারবেন কিন্তু গুগলে শো করবে না। গুগলেতে মানুষ, আমার ভিজিটর আসবে কোথা থেকে? গুগল থেকে আসবে না। এখন গুগলে এসে দেখলো, দেখেন প্রিমিয়াম স্মার্ট অর্ধেক আছে অর্ধেক নাই। এখন প্রপার জিনিসটা যদি না থাকে মানুষ বলবে যে এটা যাব না, আমি অন্য যেখানে আমি প্রপার জিনিসটা পাচ্ছি সেই ওয়েবসাইটে যাব। তখন ভিজিটর কোথায় যাবে? ওই ওয়েবসাইটগুলোতে যাবে যেখানে প্রপার ইনফরমেশন পাবে, তাই না? প্রপার ইনফরমেশন কোথায় পাবো? যখন আমরা টাইটেলটা পুরোটা একসাথে দেখতে পারবো বা আমার চাহিদাটা টাইটেলের মধ্যে ফুটে উঠছে, তখনই সেই সাইটগুলোতে মানুষ বেশি ভিজিট করে, আমার কথা বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার? আচ্ছা, এখন প্রথমত কি করতে হবে? 70 ক্যারেক্টার। কি হইতে হবে? 70 ক্যারেক্টার। এবং সেটার মধ্যে কিওয়ার্ড থাকতে হবে। কি থাকতে হবে? কিওয়ার্ড থাকতে হবে। কি থাকতে হবে? কিওয়ার্ড থাকতে হবে। টাইটেলের মধ্যে মাস্ট বি কিওয়ার্ড থাকতেই হবে, থাকতেই হবে। টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকতেই হবে। বুঝাইতে পারছি? কিন্তু প্রথম শর্ত কি? 70 ক্যারেক্টার। দ্বিতীয় শর্ত কি? কিওয়ার্ড থাকতেই হবে। 3 নম্বর শর্ত মিনিংফুল হইতে হবে। কি হইতে হবে? মিনিংফুল হইতে হবে। মিনিংফুল ছাড়া যদি টাইটেল বানান তাহলে তো 70 ক্যারেক্টার হোক যাই হোক তাহলে আর হবে না। কি হইতে হবে? মিনিংফুল হইতে হবে। মিনিংফুল মানে কি? একটা অর্থবোধক হইতে পারে, যেটা দ্বারা কোনো একটা উদ্দেশ্য আছে, আদৌ আছে, উদ্দেশ্যটা আছে। যেটার কোনো উদ্দেশ্য নাই তাহলে তো হইল না, ঠিক আছে? কারণ বাচ্চারা বলে না, বাচ্চাদের কথার মতো যদি হয়, বাচ্চারা যখন মাঝে মধ্যে অনেক কথা বলে না, যেটা আসলে মা ছাড়া আর কেউ বোঝে না। মা ছাড়া একটা ওয়ার্ড বলি, আমার ভাগ্যে বলতেছে যে আমরা চুলকানো বলি না, গায়ে চুলকা, ও বলতেছে মা চুলকা, মানে এটাও একটা ওয়ার্ড। হ্যাঁ, এটা একটা ওয়ার্ড, ঠিক আছে? তো এইগুলো কি না, এরকম যাতে ওয়ার্ড না হয়, বুঝছেন? বা এরকম যেন মিনিংফুল না হয়, যেটা শুধু সে ছাড়া অন্য কেউ বুঝবে না। বুঝছেন আমার কথা? আচ্ছা, মেটা ডেসক্রিপশনটা কি? এখন আসি কি মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা কি? মেটা ডেসক্রিপশন হচ্ছে, কনভিন্স করা। ধরেন না, ডেসক্রিপশন হচ্ছে একটা ওয়েবসাইটের সামারি, একটা কন্টেন্টের, একটা ওয়েবসাইটের যে কন্টেন্টটা বানানো হয়েছে একটা কিওয়ার্ডের এগেইনস্টে, এটা কন্টেন্ট। ধরেন আমরা প্যারাগ্রাফ ছিল না, একটা প্যারাগ্রাফ থাকতো, সেটা একটা সামারি লিখতে হতো, বা সারাংশ সারমর্ম লিখতাম, মনে আছে? সারাংশ সারমর্ম লিখতাম না? ওই সারাংশ সারমর্মটাই মূলত ডেসক্রিপশন। এখানে এটাকে বলা হয় কি? ডেসক্রিপশন। এই যে এটা হচ্ছে কি? ডেসক্রিপশন। পুরো কন্টেন্টের মূল ভাবটা এখানে আছে, পুরো কন্টেন্টের
মূল ভাবটা এখানে তুলে ধরা হয়েছে যে পুরো কন্টেন্টের মধ্যে কি আলোচনা করা হয়েছে, সামারি, যেটা বলতে পারেন সামারি। পুরো কন্টেন্টের একটা সামারি হচ্ছে কি ডেসক্রিপশন, পুরো কন্টেন্টের একটা সামারি হচ্ছে কি ডেসক্রিপশন। এখন এটা কতটুকু, এটারও রুলস আছে। এটা রুলস হচ্ছে 156 ক্যারেক্টার, সর্বোচ্চ 156 ক্যারেক্টার হইতে পারবে, কিওয়ার্ড থাকতে হবে আর মিনিংফুল হইতে হবে। 156 ক্যারেক্টার, কিওয়ার্ড আর মিনিংফুল। বাকি দুইটা সেম, মানে টাইটেলে যা আছে সেম জিনিসই, কিন্তু এখানে একটা পার্থক্য কি 156 ক্যারেক্টার। কত ক্যারেক্টার? 156 ক্যারেক্টার হতে পারবে, এর বেশি হতে পারবে না। যদি বেশি হয় তাহলে সেটা এখানে শো করবে না। কথা ক্লিয়ার? বুঝাইতে পারছি? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তারপরে কি ইউআরএল। ইউআরএল কি? ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল এর 15 কি লিংক, লিংক যেটাকে আমরা সহজ ভাষায় বলি কি লিংক, 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 লিংকের এটাকে বলা হয় কি আমরা ইউআরএল। এটা এই জিনিসটা কি ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, এটা মূলত হচ্ছে কি ইউআরএল অপটিমাইজেশনটা কি? ইউআরএল অপটিমাইজেশনটা হচ্ছে প্রপার ভাবে লিংকটা থাকা। কেমন? ধরেন আমরা এই ওয়েবসাইটে যাই, স্যার একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। আমরা কিওয়ার্ড ডেনসিটি আমরা করেছি 300 ওয়ার্ডের মধ্যে থেকে 2% আমাদের কিওয়ার্ডটা থাকে, সেটার ডেনসিটিটা আমরা পরিমাপ করি। এখন এখানে আবার আমরা শিখলাম 156টা আপনার থাকতে হবে, ক্যারেক্টার থাকতে হবে আমার ইসের মধ্যে, মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনের মধ্যে। তাহলে আমরা ডেনসিটি যখন করব, ডেনসিটিটা কিসের মধ্যে করব? এখানে তো ক্যারেক্টারটা 156। এখানে আমরা মেটা ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড ডেনসিটি খুঁজবো না। এখানে কিওয়ার্ড ডেনসিটি মানে কি, কিওয়ার্ডটা কতবার আছে। এখানে কিওয়ার্ডটা থাকবেই একবার। এখানে তো ডেনসিটি হওয়ার কোনো ইয়াই নাই, সম্ভাবনাই নেই। আর এখানে ডেনসিটি ধরেও না। টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল এগুলোর মধ্যে ডেনসিটি ধরে না, কারণ এগুলোর মধ্যে থাকতে হবে একবার, একবারই দেওয়া হয়। থাকতে হবে একবার, একবারই ইউজ করা হয়। ঠিক আছে? আর এটা মূলত ডেনসিটিটা ধরে মূলত কন্টেন্টের মধ্যে। কন্টেন্টের মধ্যে বড় যেই কন্টেন্টটা থাকে, ওয়ার্ড 300 ওয়ার্ডের যে কন্টেন্ট বা 500 ওয়ার্ডের কন্টেন্ট বা 800 ওয়ার্ডের কন্টেন্ট বা 1500, যত বড় হতে পারে সমস্যা নেই, কিন্তু সেটা কোয়ালিটিফুল হইতে হবে কন্টেন্টটা। এখন কন্টেন্টের মধ্যে থাকবে তখনই সেটাকে ডেনসিটি ধরা হবে। ঠিক আছে? ডেনসিটির পার্সেন্টেজ। টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল এগুলোর মধ্যে ডেনসিটি ধরে না। এখন দেখেন স্মার্ট ওয়াচ লিখে সার্চ দিছি না? আচ্ছা, এই যে স্মার্ট ওয়াচটা এখানে লেখা আছে না? আছে? আচ্ছা, এখন এখানে স্মার্ট ওয়াচ না থেকে যদি 1 2 3 4 5 6 থাকতো, তাহলে কি এটা আপনি বুঝতে পারতেন যে এখানে গেলে আমি স্মার্ট ওয়াচ সম্পর্কে জানবো? বুঝতে পারতাম না। তাহলে এটা কি না প্রপার অপটিমাইজ ইউআরএল না। ঠিক আছে? প্রপার অপটিমাইজ ইউআরএল না। এখন প্রপার অপটিমাইজ ইউআরএল কোনটা? যেটার মধ্যে কিওয়ার্ডটা থাকে। কি থাকে? কিওয়ার্ড থাকে। যে ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা থাকে বা যে লিংকের মধ্যে কিওয়ার্ড সহ থাকে, যে লিংকের মধ্যে কিওয়ার্ড সহ থাকে। এখন এই লিংক, যে লিংকের মধ্যে কিওয়ার্ড সহ থাকে সেটা হচ্ছে কি অপটিমাইজ ইউআরএল। অপটিমাইজ ইউআরএল। এখন অপটিমাইজ ইউআরএল এর শর্ত কি? কিওয়ার্ড থাকা 1 নাম্বার, 2 নাম্বার শর্ত হচ্ছে যে প্রত্যেকটা স্পেসের পরিবর্তে হাইফেন থাকে। কি থাকা? প্রত্যেকটা স্পেসের পরিবর্তে হাইফেন ইউজ করা। হাইফেন যেটাকে বলি মাঝখানে মাইনাস চিহ্ন যদি বলেন। ঠিক আছে? মাইনাস চিহ্ন। হ্যাঁ, স্মার্ট হাইফেন ওয়াচ। হ্যাঁ, এই যে এখানে দেখলে বুঝতে পারবেন, এই যে স্মার্ট হাইফেন। ক্লিয়ার? এটা হচ্ছে কি অপটিমাইজ ইউআরএল। এটা হচ্ছে কি অপটিমাইজ ইউআরএল। এখানে যদি 1 2 3 4 থাকতো তাহলে এটা অপটিমাইজ ইউআরএল, অপটিমাইজ ইউআরএল না। তখন সেটা কি করতে হবে? অপটিমাইজ করতে হবে। টাইটেল যদি না থাকে তাহলে সেটাকে টাইটেলটা বানাইতে হবে। সেটা কত ক্যারেক্টারের মধ্যে? 70 ক্যারেক্টারের মধ্যে। মেটা ডেসক্রিপশন না থাকলে মেটা ডেসক্রিপশন বানাইতে হবে কত ক্যারেক্টারের মধ্যে? 156 ক্যারেক্টারের মধ্যে। মনে থাকবে? আচ্ছা, ইউআরএল লিখতে আমরা যে এইচটিটিপিএস এইচটিটিপিএস যেটা থাকে সে পিএস, এইচটিটিপিএস। হ্যাঁ, এসটা হচ্ছে আপনার এসএসএল সার্টিফিকেট। আপনারটা মানে সার্টিফাইড ওয়েবসাইট।
যখন http থাকে এরপরে যখন s থাকে সেটা হচ্ছে কি সেই সাইটগুলো কি সার্টিফাইড ওয়েবসাইট, ঠিক আছে। যখন ডোমেনটা কিনা হয়েছে তখন সেটার জন্য এসএসএলটা একসাথে ফ্রি দিয়ে দেয়, আবার কোনো কোনো জায়গায় আলাদাভাবে পারচেস করতে হয়, ঠিক আছে। ডোমেনের পরে আবার আলাদাভাবে এসএসএল সার্টিফিকেটটা পারচেস করতে হয়, আবার কোনো কোনো জায়গায় ডোমেন কিনলে বা হোস্টিং কিনলে এটার সাথে দিয়ে দেয়, তখন আর আলাদাভাবে পারচেস করতে হয় না, ফ্রি থাকে সেটার সাথে। এখন এটা হচ্ছে যার যার মার্কেট প্লেস অনুযায়ী যে যেখান থেকে কিনে। এসএসএল এস থাকা মানে HTTPS, এই যে এসটা আছে না, এসটা এটাকে সার্টিফাইড করছে যে এটা সার্টিফাইড ওয়েবসাইট, এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন এগুলো বুঝাচ্ছি না, নেক্সট ক্লাসে আমি দেখাবো। ইমেজ অপটিমাইজেশনটা কি? ইমেজ অপটিমাইজেশনটা হচ্ছে যে ইমেজের সাইজটা বেশি আছে, কি আছে? ইমেজের সাইজটা বেশি। ইমেজ অপটিমাইজেশনটা 3টা স্টেপে করা হয়। কয়টা স্টেপে করা হয়? 3টা স্টেপে করা হয়। প্রথমত হচ্ছে ইমেজটাকে বানানোর পরে বা ইমেজটাকে নিয়ে আসার পরে সেটাকে নাম চেঞ্জ করা বা আপনার সাইজটাকে চেঞ্জ করা। কি করা? সাইজ চেঞ্জ করা। সাইজ চেঞ্জ করার পরে কম্প্রেস করা, মানে সাইজটাকে কম্প্রেস করা মানে চেঞ্জ করা, মানে সাইজটাকে কমানো, রিডিউস করা। কি করা? রিডিউস করা। ধরেন 200 কেবি আছে, সেটা আমি 50 কেবির মধ্যে নিয়ে আসলাম। 200 কেবি আছে, সেটা আমি 50 কেবির মধ্যে নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি অপটিমাইজ করলাম, কম্প্রেস করলাম। এখন কম্প্রেস করার পরে হচ্ছে ইমেজের নামটাকে রিনেম করা। কি করা? রিনেম করা। এখন রিনেম করলে কি হবে? আমার কি রিনেমটা করব কি কিওয়ার্ডটা দিব। কোথায় কি দিব? কিওয়ার্ডটা দিব ইমেজের নাম সহ। ইমেজে যদি কোনো স্পেসিফিক নাম থাকে সেটা সহ আমরা কি করব? কিওয়ার্ডটা ইউজ করব। কোথায়? রিনেমের মধ্যে। অল্টারটেকটা পরে আসতেছে। এখন প্রথমত কি ইমেজের রিনেমটা প্রথম হচ্ছে কম্প্রেস করা, সাইজটা কমানোর পরে ইমেজটাকে রিনেম করা তার কিওয়ার্ড ওয়াইজ, ঠিক আছে। করার পরে দেন হচ্ছে আমার যে অল্টারটেক, লাস্ট হচ্ছে কি ALT, অল্টারনেটিভ টেক্সট কাকে বলে? যে ইমেজটা যদি কখনো কোনো জায়গায় মিসিং থাকে তখন সেই জায়গায় কি থাকে বা কি লেখা থাকে সেটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট লেখা থাকে। কারণ আমি যখন অল্টারটেকটা ইউজ করব, ইমেজটা কোনো কারণে মিসিং আছে, ইমেজের আইকন লেখা থাকবে এবং ওই অল্টারটেক যেটা ইউজ করেছি সেটা সেখানে থাকবে, লেখা থাকবে। মানে এখানে একটা ইমেজ ছিল, কারণ এ গার্ল, গুগল তো অল্টারটেক্সই বুঝবে। হ্যাঁ গুগল তো অল্টারটেকই বুঝবে। এ গার্ল মানে এ গার্ল লেখা, এখানে এ গার্ল বড় করে লেখা থাকবে আর ছোট্ট করে ইমেজের একটা আইকন থাকবে। না এখানে একটা ইমেজ ছিল, সেটা কি সম্পর্কে? এ গার্ল সম্পর্কে। মানে একটা কিওয়ার্ড দিয়ে দিতে পারবেন আর কি। ক্লিয়ার আমার কথা? 3টা স্টেপে অপটিমাইজ করতে, এটাকে বলা হয় কি ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশন। আচ্ছা, হেডিং অপটিমাইজেশন। হেডিং অপটিমাইজেশন H1 H2 H3 এগুলো ইউজ করতে হয়। H1 মাস্ট বি, একটা কন্টেন্টের মধ্যে মাস্ট H1 থাকতে হয়, একটা টাইটেল থাকবে এবং মাস্ট H1 থাকতে হবে, বুঝছেন? H1 মানে সবচেয়ে বড় যে হেডিংটা, পুরো পেজের মধ্যে সবচেয়ে বড় হেডিংটা হচ্ছে H1। তারপর H2 হেডিং। H1 H2 মূলত বড় ছোট নির্ণয় করা। H1 একটা ওয়েবসাইটে আপনি গিয়ে আমাদের তো একটা টাইটেল আমরা দেখলাম, মেটা ডেসক্রিপশন দেখেছি, হেডিংটা এখন একটু দেখান। হেডিংটা আমরা কন্টাক্ট নেই। এটা হচ্ছে H1, এটা হচ্ছে প্যারাগ্রাফ, বুঝলেন? এতটুকু হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট। এটা H2 হতে পারে, এটা প্যারাগ্রাফ, এটা H2, এগুলো H2, এগুলো H2, এগুলো H2, ঠিক আছে। এই সবগুলো H2। আবার এগুলো H3 বা H4ও হতে পারে। হ্যাঁ, H1টা সবচেয়ে বড় এবং মাস্ট একটা পেজের মধ্যে একবার H1 থাকতেই হবে। একটা কন্টেন্টের মধ্যে এটা আপনার 6টা ব্যবহার করতে হয় না, সর্বোচ্চ 3টা ব্যবহার করা হয় বা 4টা, একদম গেলে 4টা। 5 আর 6 ব্যবহার করা হয় না বললেই চলে। 5 আর 6 ব্যবহার করা হয় না বললেই চলে।
4ও ব্যবহার করে খুব পার্সেন্টেজে কম। 1 থেকে 3 হেডিং 1 থেকে 3টা ব্যবহার করা হয় বড় আর ছোট দিক থেকে, ঠিক আছে? আর বাকি সব প্যারাগ্রাফ বা বোল্ড করে দিলেই হয়ে যায়, ঠিক আছে? এখন H1টা এবং টাইটেল একটা কন্টেন্টের মধ্যে মাস্ট ইউজ করতেই হয়, টাইটেল তো থাকবেই এবং H1ও ইউজ করতেই হবে, এটা হচ্ছে এসইওর একটা রুলস। আচ্ছা, এখন H1 বা H2 এর মধ্যে, H2 এবং H3 এর মধ্যে আমার কিওয়ার্ড থাকতে হবে, কিছু কিছু হেডিং এর মধ্যে আমার কিওয়ার্ডও অ্যাড করতে হবে, এটাও কি হেডিং অপটিমাইজেশন, এটাও কি হেডিং অপটিমাইজেশন। কিওয়ার্ডটা কোথায় থাকতে হবে? হেডিং এর মধ্যে থাকতে হবে, 2টা অথবা 3টা হেডিং এর মধ্যে আমার কিওয়ার্ডটা ইউজ করতে হবে, কিওয়ার্ড সহ হেডিংটা বানাইতে হবে আর কি। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, ইউআরএল অপটিমাইজেশন তো পড়লামই। আচ্ছা, বেসিক ওয়েবসাইট স্পিড না, সেটা নেক্সট ক্লাসে পড়াবো। তাহলে আমরা যেটা পড়লাম সেটা কি? এলসিপি টাইপ, এলসিপি 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 কই পেলেন? লার্জ এলসিপি কি সম্পর্কে? এলসিপি এলসিপি তো গ্যাস হয়। আচ্ছা, যাই হোক, এটা হাসা খেলে জানতে পারে, যেটা সাইন্স হয়তো আমি জানি না, অথবা ওয়ার্ড গত এলআইসি কিওয়ার্ড হতে পারে, এরকম কিছু একটা হতেও পারে। যাই হোক, কি বলতেছিলাম জানো? আচ্ছা, যেটা পড়াচ্ছিলাম প্রথম হচ্ছে ওয়েবসাইট কি, ওয়েবসাইটের প্রকারভেদ পড়াইছি। লার্জ কন্টেন্টফুল পেজ, আচ্ছা, এটা পরে ফেলেছি। ডাটা এন্ট্রি ক্লাস করছো, একটু পরে আসলে আমার শেষ হয়ে যাচ্ছে। এটা ডিজিটাল মার্কেটিং, আর ডিজিটাল 4টা থেকে যে ক্লাসটা শুরু হয়েছে সেটা ডাটা এন্ট্রি একটু এখনো শুরু হয়নি, হ্যাঁ, একটু বসেন। কি বলতেছিলাম আমরা? যে আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলো আবার বলি। ওয়েবসাইট পড়াইছি, ওয়েবসাইট কি, ওয়েবসাইট প্রকারভেদ পড়াইছি, টাইটেল মেটা ট্যাগ কি, তারপর হচ্ছে মেটা ট্যাগ কি, তারপর টাইটেল ট্যাগ কি, ডেসক্রিপশন কি, সেগুলো পড়াইছি। তারপর ইউআরএল অপটিমাইজেশন পড়াইছি, টাইটেল অপটিমাইজেশন পড়াইছি, মেটা ডেসক্রিপশন অপটিমাইজেশন পড়াইছি, তারপর ইমেজ অপটিমাইজেশন পড়াইছি, হেডিং অপটিমাইজেশন পড়াইছি। এখন এটা নেক্সট ক্লাসে আমি দেখাই দিব, অবশ্যই বাসায় গিয়ে জিনিসটা মাইন্ডে বসাবেন, ঠিক আছে? আর প্রিভিয়াস জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আবার রিভাইজ দিবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে একটা এক্সাম হবে, সেটা কি, সেটা খাতায় কলমে না, এখানে এসে আমাকে বুঝাইতে হবে, ঠিক আছে? সো নেক্সট ক্লাসের প্রস্তুতি নিয়ে এসে সমস্যা নেই, বাসায় গিয়ে ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। খুব কঠিন বিষয় না, এখন পর্যন্ত যা করেছি খুব কঠিন মনে হয়েছে? আজকের ক্লাসে যা করেছি খুব কঠিন মনে হয়েছে? নতুন মিস কঠিন মনে হয়েছে? খুব সহজ না? আলু ভাত, পান্তা ভাত 14 ফেব্রুয়ারিতে যেগুলো খাইছেন ইলিশ মাছ দিয়ে, খুব সহজ না? পান্তা ভাত দিয়ে তো মুখে চলে যায়। আচ্ছা, এগুলো খুব সহজ জিনিস, এখন পর্যন্ত যা করেছি খুবই সহজ। বাসায় গিয়ে জাস্ট মাইন্ডটা ফ্রেশ করে 1-2 ঘন্টা বসবেন, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। পুরো ভিডিও দেখা দরকার নাই, কিছু স্পেসিফিক জায়গা দেখে আসবেন, যেটা দেখলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? বা আপনারা বুঝতে পারবেন বা আমি কোশ্চেন করতে পারি, এরকম কিছু স্পেসিফিক জায়গাগুলো দেখে আসবেন। কথা ক্লিয়ার? ম্যাম আসতেছেন কেন? আচ্ছা, কথা মাঝে মধ্যে আটকে গেছে। জরিমানা দিয়েছেন সবাই? জরিমানা দেন নাই? স্যার একটা আগামী ক্লাসে অনেক জরিমানা কালেক্ট হবে। জরিমানাগুলো দিয়ে দিন। লেজি লোডিং, এটা হচ্ছে মূলত ওয়েবসাইটে যখন দেরি করে লোডিং হয় সেটাই লেজি লোডিং বলে, ঠিক আছে? এটার কারণে ওয়েবসাইটের উপর প্রভাব পড়ে এবং সেই কারণে ভিজিটর হারায় যায়, ভিজিটর চলে যায়, বুঝছেন? আর লেজি লোডিং হলে আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতি।